কোথায়? কোথায় সেটা জানি না। হ্যালো, ম্যাডাম, শেহজাদ স্যারকে রিশাদ কোথায় যেন নিয়ে যাচ্ছে। কিন্তু আমি না আমার ভালোবাসা গোলামকে বোঝাতেই পারি না। এই লোকারে কারিম চাচা ডেলি 100 টাকা করে জমাই। পনেরো নম্বর পর্বে আমরা দেখেছি ভালোবাসার এক চরম বহিঃপ্রকাশ, যেখানে ঋতু নিজের রক্ত দিয়ে গোলামের জন্য চিঠি লিখছিল। কিন্তু তার উল্টো পিঠেই দেখা গেল টাকার লোভ একটা মানুষকে কতটা পিশাচ বানিয়ে দিতে পারে। রশাদ ক্ষমতার লোভে অন্ধ হয়ে লকার নাম্বার 92-এর চাবি না পেয়ে সরাসরি আমাদের সরল গোলামের বুকে বুলেট চালিয়ে দিল। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। আসল ঝড় তো ধেয়ে আসছে আগামী 16 নম্বর পর্বে। 16 নম্বর পর্বে কি এমন অবিশ্বাস্য টুইস্ট আমরা দেখতে পাব? গুলিবিদ্ধ গোলামের কি স্মৃতিশক্তি ফিরে আসবে, নাকি ঋতুর এই পবিত্র ভালোবাসার গল্প এক নির্মম ট্রেজেডিতে শেষ হয়ে যাবে? আর রশাদের এই পাপের শাস্তি বা কি হবে? সবচেয়ে বড় কথা, 16 নম্বর পর্বটি ঠিক কবে ইউটিউবে রিলিজ হতে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর একদম নিখুঁতভাবে বিশ্লেষণ করব। তাই আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে চলুন সরাসরি চলে যাই 16 নম্বর পর্বের সেই রুদ্ধশ্বাস পর্বটি কি হতে চলেছে তা জানতে। তার আগে আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং প্রতি নতুন নাটকের এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পর্বের শুরুতেই আমরা দেখতে পাব হাসপাতালের এক চরম উদ্বেগজনক এবং থমথমে পরিস্থিতি। গুলিবিদ্ধ গোলামকে যখন জরুরি বিভাগে নিয়ে যাওয়া হবে, তখন ডাক্তারদের ব্যস্ততা এবং লাইফ সাপোর্টের শব্দে চারপাশ ভারী হয়ে উঠবে। খবর পেয়ে ঋতু যখন হাসপাতালে পৌঁছাবে, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। যে মানুষটির জন্য সে একটু আগেই বাসরঘর সাজিয়েছিল, নিজের রক্ত দিয়ে ভালোবাসার কথা জানিয়েছিল, সেই মানুষটিকে আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে ঋতু নিজেকে ধরে রাখতে পারবে না। ঋতুর এই কান্না এবং হাহাকার দর্শকদের চোখ ভিজিয়ে দিতে বাধ্য। শেষবার রিশাদের সাথেই বাইরে যেতে দেখার বিষয়টি নিয়ে মনে মনে সন্দেহ করতে শুরু করবে। ভাই বোনের মধ্যকার বিশ্বাসের দেয়ালে এই প্রথম বড় একটি ফাটল দেখা দেবে। 16 নম্বর পর্বের সবচেয়ে বড় এবং মূল টুইস্টটি আসবে গোলামের শারীরিক অবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে। ডাক্তাররা যখন জানাবেন যে গোলামের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাকে বাঁচানো প্রায় অসম্ভব, ঠিক তখনই হয়তো অলৌকিক কিছু ঘটবে। গুলির এই তীব্র মানসিক এবং শারীরিক আঘাত গোলামের মস্তিষ্কে এক বিশাল ধাক্কা দেবে। এতদিন ধরে যে শেহজাদ তার আসল পরিচয় ভুলে সরল গোলাম সেজে ঘুরছিল, এই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তার পুরনো স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসতে পারে। অর্থাৎ জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে গোলামের ভেতরে সেই ভয়ঙ্কর ও ক্ষমতাশালী শেহজাদ আবার জাগ্রত হবে। তবে শেহজাদ যখন বুঝতে পারবে যে তার এই অবস্থার জন্য রিশাদ দায়ী, তখন সে এখনই নিজের পরিচয় সবার সামনে প্রকাশ করবে না। সে বেঁচে উঠলেও সবার সামনে আগের মতোই সরল বা কিছুটা অসুস্থ থাকার ভান করবে, যাতে সে রিশাদকে তার নিজের জালে আটকাতে পারে। একই সময়ে আন্ডারওয়ার্ল্ডের অন্যান্য শত্রুরা এবং দাউদ খানের লোকজনও সক্রিয় হয়ে উঠবে। তারা যখন জানতে পারবে যে শেহজাদের উপর হামলা হয়েছে, তখন তারা ভাববে যে লকারের চাবি বা ঠিকানা হয়তো রশাদ পেয়ে গেছে। এর ফলে রশাদের উপর আন্ডারওয়ার্ল্ডের চাপ আরও দ্বিগুণ হয়ে যাবে। রশাদ একদিকে পুলিশ ও পরিবারের সন্দেহ এড়ানোর চেষ্টা করবে, অন্যদিকে আন্ডারওয়ার্ল্ডের ডনদের পাওনা মেটানোর জন্য ছটফট করবে। রিশাদ বুঝতে পারবে যে সে লকার পায়নি, আবার শেহজাদকেও পুরোপুরি শেষ করতে পারেনি, যা তাকে এক চরম মানসিক ট্রমার মধ্যে ফেলে দেবে। সে ক্রমশ হিংস্র হয়ে উঠবে এবং নিজের ভুল ঢাকতে গিয়ে আরও বড় কোনো অপরাধের পরিকল্পনা করবে। গোলামের জ্ঞান ফেরার পর ঋতু যখন তার সামনে গিয়ে দাঁড়াবে এবং তার সেই রক্ত দিয়ে লেখা চিঠিটির কথা বলবে, তখন শেহজাদ এক চরম অপরাধ বোধে ভুগবে। কারণ শেহজাদ এখন তার আসল পরিচয় জানে, এবং সে এটাও জানে যে ঋতুর ভাই রিশাদই তাকে মারতে চেয়েছিল। ঋতুর এই নিঃস্বার্থ ভালোবাসা শেহজাদকে ভেতর থেকে বদলে দেবে। সে একদিকে ঋতুকে হারাতে চাইবে না,
অন্যদিকে রিশাদের উপর প্রতিশোধ নেয়ার জন্য তার ভেতরে এক আগ্নেয়গিরি জ্বলতে থাকবে। শেহজাদ মনে মনে প্রতিজ্ঞা করবে যে সে রিশাদের মুখ সবার সামনে টেনে খোলার আগে পর্যন্ত শান্ত হবে না। তবে ঋতুর যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকেও সে খেয়াল রাখবে। পর্বের শেষের দিকে গল্প আরও অন্ধকার এবং জটিল রূপ নেবে। রিশাদ যখন জানতে পারবে যে গোলাম বেঁচে গেছে এবং সে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরছে, তখন সে চরম আতঙ্কিত হয়ে পড়বে। সে ভাববে গোলাম হয়তো সবাইকে সব সত্যি বলে দেবে। এই ভয় থেকে মুক্তি পেতে রিশাদ হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথেই গোলামকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য তার শেষ চালটি চালবে। সে তার গুন্ডাদের দিয়ে গোলামের উপর দ্বিতীয়বার হামলার পরিকল্পনা করবে, কিন্তু এবার পরিস্থিতি আর আগের মতো থাকবে না। কারণ এবার রিশাদের সামনে কোনো সরল কাজের ছেলে গোলাম নেই। এবার আছে স্বয়ং চালবাজ ও বুদ্ধিমান শেহজাদ। পর্বের শুরুতেই আমরা দেখতে পাব হাসপাতালের এক চরম নাটকীয় এবং থমথমে পরিবেশ। রিশাদের নিখুঁত চক্রান্তে যখন গোলামকে রক্তাক্ত অবস্থায় আইসিইউতে নিয়ে যাওয়া হবে, তখন পুরো পরিবারে নেমে আসবে এক অমাবস্যার অন্ধকার। ঋতু তার ভালোবাসার মানুষকে এই অবস্থায় দেখে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়বে। তার চোখের সামনে বারবার ভেসে উঠবে সেই বাসর ঘরের দৃশ্য আর নিজের রক্ত দিয়ে লেখা সে প্রেমপত্র, যা সে গোলামকে দেওয়ার সুযোগই পায়নি। ঋতুর এই বুকফাটা আর্তনাদ এবং কান্নায় হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠবে। অন্যদিকে ফাতেমা বেগম এই ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে যাবেন। তবে তার মনে এক তীব্র খটকা তৈরি হবে। তিনি মনে করতে চেষ্টা করবেন যে গোলাম শেষবার কার সাথে এবং কেন বাইরে গিয়েছিল। ফাতেমার এই সন্দেহ রিশাদের দিকে এক সূক্ষ্ম ইঙ্গিত তৈরি করবে, যা গল্পের রহস্যকে আরও ঘনীভূত করে তুলবে। এদিকে অপরাধ করার পর রাশাদের মনের অবস্থা হবে দেখার মতো। সে একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে তার পথের কাঁটা দূর হয়েছে, অন্যদিকে এক অজানা আতঙ্ক তাকে তাড়া করে বেড়াবে। সে আন্ডারওয়ার্ল্ডের দাউদ খানের মুখোমুখি হয়ে দাবি করবে যে শেহজাদকে সে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এবং এখন পুরো সাম্রাজ্য তার একাকার। কিন্তু দাউদ খান অত সহজে রাশাদকে বিশ্বাস করবে না। সে পরিষ্কার জানিয়ে দেবে যতক্ষণ না ৯২ নম্বর লকারের চাবি আর ভেতনের সম্পত্তি রাশাদের হাতে আসছে, ততক্ষণ সে নিজেকে কিং বলে দাবি করতে পারবে না। লকার না পেয়ে এবং নিজের বোনকে এভাবে কাঁদতে দেখে রাশাদের ভেতরে এক তীব্র মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হবে। সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হাসপাতালে এসে ঋতুর সামনে কান্নার ভান করবে এবং বলবে যে সে নিজেই এই খুনিদের খুঁজে বের করবে। কিন্তু রিশাদের এই অতি নাটকীয় আচরণ ঋতুর মনে এক অদ্ভুত সন্দেহের বিষ বনে দেবে। ১৬ নম্বর পর্বের সবচেয়ে বড় চমকটি আসতে পারে গোলামের বেঁচে থাকার লড়াই এবং তার ভেতরের এক চরম রূপান্তরের মাধ্যমে। ডাক্তাররা যখন বলবেন যে বুলেটের আঘাতটি খুব মারাত্মক ছিল এবং আগামী ২৪ ঘন্টা গোলামের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ঠিক তখনই গল্পের মূল মোড়টি ঘুরবে। জীবন ও মৃত্যুর এই তীব্র লড়াইয়ের মাঝে লাইফ সাপোর্টের প্রতিটি ধুকফুকানির সাথে সাথে গোলামের অবচেতন মনে তার অতীত জীবনের সমস্ত স্মৃতি কাঁচের মতো স্পষ্ট হতে শুরু করবে। সে মনে করতে পারবে সে কোনো সাধারণ কাজের ছেলে গোলাম নয়, সে আসলে আন্ডারওয়ার্ল্ডের একচ্ছত্র সম্রাট শেহজাদ। সে বুঝতে পারবে কিভাবে ক্ষমতার জন্য তাকে ধোঁকা দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত রিশাদ কিভাবে তার সরলতার সুযোগ নিয়ে তার বুকে গুলি চালিয়েছে। স্মৃতিশক্তি ফিরে পাওয়ার পর শেহজাদ যখন চোখ মেলবে, তখন তার চোখের সেই সরল চাহনি আর থাকবে না। সেখানে জায়গা করে নেবে এক তীব্র প্রতিশোধের আগুন। কিন্তু শেহজাদ অনেক বেশি চতুর। সে বুঝতে পারবে যে সে যদি এখনই নিজের আসল পরিচয় সবার সামনে প্রকাশ করে দেয়, তবে রিশাদ আবার সতর্ক হয়ে যাবে এবং তাকে হাসপাতালে থাকা অবস্থাতে মেরে ফেলার চেষ্টা করবে। তাই শেহজাদ এক চরম চাল চালবে। সে জ্ঞান ফেরার পর সবার সামনে এমন ভান করবে যেন সে আগের মতোই অবুঝ সরল গোলাম। এমনকি সেই রিশাদকে দেখেও কোনো রকম ভয়ের বা চেনার লক্ষণ থাকবে না। শেহজাদের এই অসাধারণ অভিনয় রিশাদকে সাময়িকভাবে এক মিথ্যা স্বস্তি দেবে যে গোলামের স্মৃতিও ফেরেনি, সে রিশাদকে চিনে উঠতে পারেনি। গল্পের পরবর্তী অংশটি হবে মানসিক যুদ্ধ এবং আবেগের এক অদ্ভুত রোলারকোস্টার রাইড। পর্বের শুরুতেই আমরা দেখতে পাব হাসপাতালের এক চরম নাটকীয় এবং থমথমে পরিবেশ। রশাদের নিখুঁত চক্রান্তে যখন গোলামকে রক্তাক্ত অবস্থায় আইসিইউতে নিয়ে যাওয়া হবে, তখন পুরো পরিবারে নেমে আসবে এক অমাবস্যার অন্ধকার।
ঋতু তার ভালোবাসার মানুষকে এই অবস্থায় দেখে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়বে। তার চোখের সামনে বারবার ভেসে উঠবে সেই বাসর ঘরের দৃশ্য, আর নিজের রক্ত দিয়ে লেখা সেই প্রেমপত্র যা সে গোলামকে দেওয়ার সুযোগই পায়নি। ঋতুর এই বুক ফাটা আর্তনাদ এবং কান্নায় হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠবে। অন্যদিকে ফাতেমা বেগম এই ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে যাবেন। তবে তার মনে এক তীব্র খটকা তৈরি হবে। তিনি মনে করতে চেষ্টা করবেন যে গোলাম শেষবার কার সাথে এবং কেন বাইরে গিয়েছিল। ফাতেমার এই সন্দেহ রসাদের দিকে এক সূক্ষ্ম ইঙ্গিত তৈরি করবে, যা গল্পের রহস্যকে আরও ঘনীভূত করে তুলবে। এদিকে অপরাধ করার পর রসাদের মনের অবস্থা হবে দেখার মতো। সে একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে তার পথের কাঁটা দূর হয়েছে, অন্যদিকে এক অজানা আতঙ্ক তাকে তাড়া করে বেড়াবে। সে আন্ডারওয়ার্ল্ডের দাউদ খানের মুখোমুখি হয়ে দাবি করবে যে শেহজাদকে সে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এবং এখন পুরো সাম্রাজ্য তার একার। কিন্তু দাউদ খান অত সহজেই রিশাদকে বিশ্বাস করবে না। সে পরিষ্কার জানিয়ে দেবে যতক্ষণ না 92 নম্বর লকারের চাবি আর ভেতরের সম্পত্তি রসাদের হাতে আসছে, ততক্ষণ সে নিজেকে কিং বলে দাবি করতে পারবে না। লকার না পেয়ে এবং নিজের বোনকে এইভাবে কাঁদতে দেখে রসাদের ভেতর এক তীব্র মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হবে। Help me! Kalau kita boleh putus, Alsan, lagi sama lagi, lagi. Mak kanci bulan am logi শুরু করতে। যদি kanci করতে তোমার তো জায়গা লেডা করা কয়টা Help me! গালি দাও কেন দুষ্টু ছেলে? মঙ্গিল পোলা এটা কি আছে? মানবার এটার উপরে আছে তো এই যে শুয়ে আছে। আসসালামু আলাইকুম ভাই।
তোমার তুমি তো বল আরেকটা আমি কই আদনান মিডলের ঘরে ক্যাম্প করতেছে এই ঘরে ক্যাম্প করতেছে এফএস ইসলাই ভয় আর মাইকটা অন করে না ও মাইকেল করলো ওর মারে মাইকেল ওর মুখে ঢুকে গেছে মনে হয় ওর মাইকেল তোর পিছনে এই যে এই ঘরে ও মাইক অন করলে কি করলো ওই ঘরের মাইকের গায়ে আর মাইক অন করে সাকিব চুলের বাচ্চা চুল তুই মাতাল না যায় আরে সুদিরেন মাঝে তোরা কাঞ্চি মাঝে পড়তো দোন আছে তো দোন তোর ফুটকি দিয়ে ঢুকা আমার ধন তো তোর মুখে সাদা পাশা টিমমেটটা সেই Still on cooldown. আমাকে বলো তিনজনের ধন যদি ঢুকাই তোর মা মরে যাবে তোর মা দুধ কিনে দিবি তুমি তবু মায় ঘরে চুদি খানকির বলার এই বোকা ছাড়া তুমি খাওয়ার সমস্যা হয়েছে এক খানকির প্রায় মতটা মাইক অফ কর খানকির বলা তোর মার বুদ্ধের মধ্যে তোর বইরা দেব আমি একদিন শোন আমি বলছি একদিন স্কুলের টাকা জমায় বুঝছো পরে যে টাকা জমায় আবাসিক হোটেলে পরে আবাসিক হোটেলে যাওয়া আছে না সানি লিওর চিপছিলাম পরে এই যে সন্তান জন্ম হয়েছে ওর মতো 3টা সন্তান জন্ম হয়েছে এলে দেখে যে তোগো মায়ের ঘরে লেগা চুদে বুঝছো চুইদা তো করে জন্ম করছে খানিকের বলে ওটা ভুলে জন্ম হয়ে গেছিস এটা তো করে বুঝছি তো করে মারপুটকের মধ্যে তো করে আবার বইরা দিতে হবে খানিকের বলে ওরা বোকাচো দ্বারা মায়ের ঘরে চুদি শালার ভিতরে দন মারা দন খানিকের বলে খেলা পারে না বোকাচো দেখতে তিনটা টিম করে খেলে বোকাচো আমার টিমেরটা ভালো টিমমেট আমি যে সাইক্লোনটা লয়ে আইতাম তোর মতো পুটকিও মারতে পারতাম খানিকের বলে বোকাচো দ্বারা আমি খেলা পারি না বুঝছো তাও তো করে মেরে দেবো গাছ আর তোরা কোন বাবার খেলো আমার আমি তো ক্যারেক্টার লয়ে নেই ডাব্লিউএম ক্যারেক্টার লয়ে তো মতো পুটকি মারে 3টা প্লেয়ার কি 33টা প্লেয়ার মারি খান গেল বলার বোকা চোদার চুপ কর তোর কথা শুনতে মজা লাগে না তোর মায়ের মজা লাগে না মাইক অফ করে বয় জন চালা পোলাবান এ মা যাচ্ছে তোর গুলার না তোর মাইক অফ করে বয় থাকতো প্রথম তো মজা লাগে না এই বাংলা বুঝোস না রাত খানকে গুলারে মেরে দিছি চিরচুরি করছি যদি বলি খারাপ না মাদার চোদ্দ বাস্তারি মারে আরে পরে সবগুলাই বেশি টাকনামি করে ওর গেম প্লে ওর ক্যারেক্টার দেখে তো বোঝা যায় যে কোন লেভেলে খানগির বলা দিমিতের সঙ্গে দিমিতের লেভেলে ইয়া খেলে আল্লাহ এই বেটা তাহাজ্জুদ নামাজ পড় খানগির বলা যা তাহাজ্জুদ নামাজ পড়ো খানগির বলারা তাহাজ্জুদের নামাজ পড় যা তাহাজ্জুদের নামাজ পড় শোন ওই যে বলদ ওই যে দেখ ওই খালি মাঠের মধ্যে একজনের পয়রা ময়রা আছে ওটার মধ্যে যে আমরা বলে কি হেডশট মারে দেখছো কোন লেভেলে খানগির বলে এরকম হেডশট মারে এই তোর মারে তুই তোর মারে পরে চুদ আগে যে তাহাজ্জুদ নামাজ পড়ে খানগির বলে
এই মাদার চোদ, তুই তোর মারে পরে চুদ আগে যান তাহাজ্জুদ নামাজ পড়, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়। আপনাকেও খান গেল আরে সাউয়া কে আরে বোকা তুমি। শাকির নামে একটা প্লেয়ার বসো না, শাকির নামে প্লেয়ারটা, ওর গেম প্লেটা অনেক ভালো, তোর মতো মাদার চোদের চাইতে হারাই বাইরে প্লেয়ার মেরাই লাখ মাদার চোদ। এই মাদার চোদ, তোর মার নুন ছোট এরা বোকাতে তো উঠতে দিতে একবার দেখছি তোর মা নুনু ছিড়ালাই তুমি একদম। দেখতো তাহাজ্জুদ পর খানগির বলে তাহাজ্জুদ পরে যা মাদা, তাহাজ্জুদ পরে গালি দে খানগির বলে, তাহাজ্জুদ পরে গালি দে গজদা রিবা বলছি ভাগ বুঝি আন্দাজে জুম করে লাগাইছস খানগির বলে খেলা পারোস বেটা। পরের ম্যাচে আমি না থাক, আমি পরের ম্যাচ আর খেলুম না, আমার তো কাজ নাই, কাজ কাম নাই, তোকে মতো তো দন চুষিবি না মাইসের। এই বোকা চোদা চুপ কর তো, ও তিনটারে কাস্টমার এক লগে হারামায়, কাস্টমাইজ হ্যাঁ ম্যাচ আমার অ্যাড লো কার অ্যাড পাঠাম কোন খানগির বলে। এই মাদার চোদ যে কোনো একজন মাদার চোদ আমার অ্যাড পাঠা, আমার ফ্রেন্ড লিস্টে তখন তো বস্তির বলা মানে জায়গা নাই গা। এই তোর মারে আমি পরে চুদমু, আগে তাহাজ্জুদ নামাজ পড়াই, তোর মারে আগে তাহাজ্জুদ নামাজ পড়া পবিত্র হইতে পরে চুদমু। এই খানকির বলা মন রাখছে, চুপ কর শালা বোকা চোদা মাদার চোদারা। কইছি যে তোর মারে আজ আগে তাহাজ্জুদ নামাজ পড়া পরে আমি চুদমু, আমি পবিত্র জিনিস ছাড়া চুদি না। আর তোরা তো ওটা ভুলে জন্ম হয়ে গেছিস বুঝছিস, তোরা তো ভুলে জন্ম হয়ে গেছিস বেটা। সানি লিওনে স্কুলের টিফিনের টাকা দেওয়া যায় চুপ সালাম, পরে তোরা জন্ম হয়ে গেছিস ভুলে। আর কোন খানকির বলারে আমার অ্যাড পাড়া, যে কোনো খানকির বলা একজন অ্যাড পাড়া, তো ওর গ্রুপে নিয়ে পুটকি মারো, কাস্টমাইজ মাদার গ্রুপে নিয়ে পুটকি মারো, ওর গোষ্ঠীর মধ্যে তোর পুটকির মধ্যে তোর গোষ্ঠী ভরে দেবো। যখন পুটকির মধ্যে গোষ্ঠী ভরবো তখন মনে থাকবে না ওইটা তুমি শুটকি খেয়ালে বা বুঝছো। খানকির বলা যায় কি করতে দেখো, ওই এক বোকা চোদা আমার আরেক বোকা চোদা টিমমেটে মেরে দিছে। সবগুলা মাদার চোদ না হলে এরকম করে। বোকা চোদায় কোন লেভেল খানকির বলে আমার টিমমেটে মেরে দিছে, মায়েরা যদি যতই না হোক আমার টিমমেট হয়, যতই গালাগালি করুক না কেন খানকির বলে আমার টিমমেট লাগে। এই বাটাই প্যাক করতে পারে তো কথা শুনতে মজা লাগে না, কইলাম না কয়বার। তুই কি জন্মর টাইমে একটা কথা দেখতেছিস যে তোর কথা শুনতে মজা লাগে না, তোর আমি এনিবের মারতে পারি না খানগির বলে কথা শুনে না, কোন লেভেলের প্রতিবন্ধী না বোকা চোদা নাকি রে, কইতাছিস যে তুই চুপ করে থাক, তোর কথা শুনতে মজা লাগে না খানগির বলারা কি করে না করে ও জানে। এই বোকা চোদা নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড় যা, তাহাজ্জুদের নামাজ পড়ে খানগির বলারা। তোর আমি তোরে কতবার বুঝাম রে ভাই, তোর মারে আমি চুদমু না, তোর মারে তাহাজ্জুদ নামাজ পড়াই তো করে ভাই, তোর মারে তাহাজ্জুদ পড়তে। আরে রে খানকের পোলা তুমি কেন মানাচ্ছ, তোমার মাকে বলো তাহাজ্জুদ পড়তে, নাহলে আমি চোদব না। খানকের পোলা চুপ কর, সবগুলার মায়ে করে চুদি হবে, সবগুলার মায়ে করে চুদি। এই ড্রাফট খানকির বলা যায় মার বোকা চোদা, টাইম নষ্ট করছ কে রে, তোর মতো প্রতিবন্ধী তোর মতো টাইম আছে আমার কাছে, খানকির বলা যায় মার তাড়াতাড়ি। বোকা চোদার খেলা দেখা যায়, খেলা পায়ের উল্টা লাগছে খানকির বলারা, সময় নষ্ট করে বোকা চোদা গুলো। এই তোর মুখ দিয়ে তো তোর মা বাইরে কে রে, তোর মা রেখে আমি পুটকি মারবো নাকি, তোর মা করস কে রে খানকির বলে। ও কি কমু ভাই, যারও সন্তান একটা
এ ভাই আমি আপনাদের সবার কাছে দুঃখিত ভাই, আমাকে ক্ষমা করে দিও ভাই, আমি আর করবো না ভাই, ভুলে গেছে ভাই। ভাই ভুলে গেছে না ভাই, সত্যি ভাই, এবার সত্যি বুঝছো ভাই, না 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 থাক বাদ দাও, অনেক মজা করছি তো, এমনি মজা করছে বুঝছো ভাই, কিছু মনে করুন, আমার সিনিয়র মানুষ আমার। ভাই তোমাকে কথা শোনা যায় না বুঝছো, আমি ম্যাচের সাউন্ড অফ করে রাখছি, কারণ ওরা তো মাদার চোদ। এই রে কানকির বলারা, আমার খেলা হয় না বুঝছো, শুন শুন, খেলা এতটাও খারাপ নেই, তোর মতো 3 ধারে মারতে পারবো না। এই যে এক মাদার চোদের মেরা গেল, গগর দিতে ভয় লাগে, জি বাবা ওই টান করে মাইরা দে, ওইটা বোকাটিটা করতে দেখবি। Need equipment. হ্যাঁ বোকাটিটা খেলে নিয়ে যা, চিপে